অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে চলে এসেছি রিসার্চ অ্যাপটিটিউড ইউনিটের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক স্যাম্পেলিং, যেখান থেকে আমাদের প্রত্যেক বছরই নেট এবং সেট এক্সামে পেপার 1 সহ এডুকেশনে প্রশ্ন আসে। সেই স্যাম্পেলিং টপিক থেকে মাত্র 15টা এমসিকিউ তোমাদের সামনে আজকে আলোচনা করব। কেন মাত্র 15টা বলছি, তার কারণ হচ্ছে এই মাত্র 15টা এমসিকিউ যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং প্র্যাকটিস করে নাও, তাহলে আমার মনে হয় না যে আর বাকি এর থেকে এক্সট্রা কোনো রকম এমসিকিউ আসলে তোমরা পারবে না। অবশ্যই পারবে, সেই জন্যই আমি বললাম আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে তোমরা দেখো প্রত্যেকটা এমসিকিউ, এবং তার যে উত্তর পারলে তোমরা খাতাতে নোট করে নিতে পারো। এই এমসিকিউ গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরই নেট এবং সেট এক্সামে প্রশ্ন কিন্তু আসছে, তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। কিছু এমন প্রশ্ন আছে যেগুলো বিগত নেট এবং সেট পরীক্ষাতে এসেছে, এবং কিছু নতুন প্রশ্নও কিন্তু এর মধ্যে তোমরা পাবে। তো এখন আমাদের বর্তমানে যে ব্যাচটি চলছে অনলাইন এবং অফলাইন, সেখানে কিন্তু আমি রিসার্চ অ্যাপটিটিউড ইউনিটটাই পড়াচ্ছি। সেই জন্য আমি আপাতত তোমাদের রিসার্চ অ্যাপটিটিউডের স্যাম্পলিং টপিকটা থেকে, বিশেষ করে স্যাম্পলিং রিসার্চেরই একটা পার্ট, স্টেপস অফ রিসার্চের মধ্যেও আমাদের স্যাম্পলিং প্রসেসটা আসছে, সেই কারণে আমি ভাবলাম স্যাম্পলিং থেকে একটা ভিডিও তোমাদের দিই আলাদা করে, যেখানে আমি গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন আলোচনা করে দেব। তো চলো আর দেরি না করে শুরু করব। প্রথম যে প্রশ্নটা দেখে নাও প্রত্যেকে কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে আমাদের, when the population is homogeneous, which of the following sampling technique will be more appropriate? যখন পপুলেশন হবে হোমোজেনাস, অর্থাৎ একই রকম যদি পপুলেশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরনের স্যাম্পলিং টেকনিক ইউজ করব। এখানে অপশনগুলো দেখো কি কি রয়েছে: র্যান্ডম স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং এবং স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আমরা প্রত্যেকেই জানি যদি পপুলেশন আমাদের হোমোজেনাস হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই র্যান্ডম স্যাম্পলিং সবসময় ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। সেকেন্ড কোশ্চেন দেখো কি রয়েছে, এই রিসার্চার্স ইজ ইন্টারেস্টেড ইন স্টাডিং দ্য ফ্লাড ভিকটিম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সুইটেবল স্যাম্পল সিলেকশন মেথড। একজন রিসার্চারের যদি ইন্টারেস্টেড থাকে বা তার ইন্টারেস্ট এরিয়া যদি হয়, সে ফ্লাড ভিকটিম যারা রয়েছে তাদের নিয়ে কাজ করবে, তাহলে সেক্ষেত্রে তার কাছে সুইটেবল স্যাম্পল সিলেকশন মেথড কোনটা হবে। এক্ষেত্রে অপশনগুলো রয়েছে আমাদের র্যান্ডম স্যাম্পলিং, অপশন বি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, অপশন সি সিস্টেমেটিক স্যাম্পলিং এবং অপশন ডি পারপাসিভ স্যাম্পলিং। তাহলে এক্ষেত্রে রিসার্চারের যদি ইন্টারেস্ট থাকে যে সে ফ্লাড ভিকটিমদের নিয়ে করবে, সেক্ষেত্রে পারপাসিভ স্যাম্পলিং অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার 3 কোশ্চেন রয়েছে, a investigator wants to conduct a study on orthopedically handicapped children. The types of sampling to be used would be. এক্ষেত্রে দেখো, যারা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ চিলড্রেন রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের স্যাম্পলিং প্রসেসটা ইউজ করব সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে অপশনগুলো রয়েছে কোটা স্যাম্পলিং, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং এবং স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। দেখো, এই আগে যে প্রশ্নটা ছিল 2 নম্বর প্রশ্নটা আর এটা অনেকটা কাছাকাছি, কারণ একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই আমরা যে স্যাম্পলিংটা করি সেটাকে বলি পারপাসিভ স্যাম্পলিং। তাহলে আগেরটার ক্ষেত্রে আমাদের পারপাসিভ হয়েছিল, এটাও কিন্তু আমাদের পারপাসিভ হবে। যখন আমরা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য স্যাম্পলিং করব, তখন সেটা আমরা পারপাসিভ স্যাম্পলিং বলে থাকবো। ঠিক আছে, পরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, a method of sampling that ensures proportional representation of all sections of a population is technically called. এখানে দেখো একটা শব্দ রয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা কি ধরনের স্যাম্পলিং করে থাকি তোমরা প্রত্যেকেই জানো, তাও আমি একটু বলে দিই। দেখো, অপশন রয়েছে আমাদের কোটা স্যাম্পলিং, অপশন 2 নম্বরে রয়েছে সিস্টেমেটিক, 3 নম্বর রয়েছে স্নোবল এবং 4 নম্বর রয়েছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তাহলে এক্ষেত্রে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করব, অর্থাৎ স্ট্র্যাটা মানে আমরা প্রত্যেকেই জানি স্তর, যেখানে প্রপোর্শনাল কথাটা আসবে এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জন্য যদি আমরা করে থাকি তখন সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং।
এবার চলে আসো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলা হয়েছে an investigator wants to conduct a study on politically active student leaders in educational institutions. Which of the following methods of sampling would be most appropriate? যদি একজন ইনভেস্টিগেটর বা রিসার্চার তার স্টাডি এরিয়া হয় পলিটিক্যালি অ্যাক্টিভ স্টুডেন্ট লিডারদের নিয়ে, সেই ক্ষেত্রে সে কি ধরনের স্যাম্পলিং টেকনিক বা মেথড ইউজ করবে। তাহলে অপশন হিসাবে রয়েছে আমাদের কোটা স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। তাহলে বুঝতেই পারছো যে 5 নাম্বার প্রশ্নটাও আমাদের একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যেহেতু বলা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা পারপাসিভ স্যাম্পলিং বলছি। তাহলে পারপাসিভ স্যাম্পলিং এর অপর নাম কিন্তু জাজমেন্টাল স্যাম্পলিং। নিশ্চয়ই সবাই জানা রয়েছে পারপাসিভটাই হচ্ছে আমাদের জাজমেন্টাল স্যাম্পলিং। তাহলে এটার সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নাম্বারটা। 6 নাম্বার প্রশ্ন দেখো কি রয়েছে, which one of the following is not a non probability sampling technique? এই যে চারটে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক নয় কোনটা। তাহলে কোনটা নয়, নট এ নন প্রবাবিলিটি যেহেতু বলে দিয়েছে, নট কথাটা ইউজ করে দিয়েছে, সেই জন্য আমরা কোনটাকে বলবো, স্নোবল, স্ট্র্যাটিফাইড, ইনসিডেন্টাল না পারপাসিভ, কোনটা হবে? কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 হবে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, কারণ স্ট্র্যাটিফাইডটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে। আর বাকি যে তিনটে আছে স্নোবল, ইনসিডেন্টাল, পারপাসিভ, প্রত্যেকটাই হচ্ছে নন প্রবাবিলিটি। এখানে প্রশ্নটা বলা হয়েছে নট এ নন প্রবাবিলিটি, সেই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার প্রশ্নটি রয়েছে, দ্য ফিশবোল ড্র ইজ এ মেথড অফ ড্রয়িং এ অর অ্যান। দ্য ফিশবোল ড্র এটা একটা মেথড, কি রকম মেথড? ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, স্ট্রাকচার স্যাম্পল, নন র্যান্ডম স্যাম্পল না র্যান্ডম স্যাম্পলের মেথড। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7। দেখো এটা হচ্ছে আমাদের র্যান্ডম স্যাম্পল, আমরা যখন র্যান্ডম স্যাম্পল করে থাকি সেটাই হচ্ছে ফিশবোল ড্র, এই মেথডটা আমরা ইউজ করছি। তাহলে কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর হচ্ছে অপশন 4 র্যান্ডম স্যাম্পল। এবার আসবো 8 নাম্বার প্রশ্ন। For the selection of sample in research, the snowball sampling method employs. কি বলেছে? For the selection of sample in research, snowball sampling method. Snowball sampling method এটার ক্ষেত্রে আমরা কোন অপশনটাকে নেব? দেখো 1 নম্বরে রয়েছে ফিল্ড ওয়ার্কার, 2 নম্বর বলছে ওপিনিয়ন লিডার্স, 3 নম্বর বলছে সার্ভেয়ার্স, আর 4 নম্বর হচ্ছে রেফারেলস। তাহলে আমরা স্নোবলে কি দেখি? স্নোবলটা একটা চেন মার্কেটিং এর মতোই হয়। তাহলে এটা কি রেফারেলের মাধ্যমেই আমাদের এগিয়ে যায়, একজনকে আগে রেফার করা হয়, সে আরো দুজনকে করবে, এইভাবে একটা চেন মার্কেটিং এর মতো আস্তে আস্তে স্নোবল স্যাম্পলিংটা এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এক্ষেত্রে 8 নম্বরের উত্তর হয়ে যাচ্ছে অপশন 4। ঠিক আছে, 9 নম্বরটা দেখো কি বলছে, which of the following sampling methods is based on probability? তাহলে নিচের এই চারটের মধ্যে কোন মেথডটা প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে? অপশন হিসাবে আমাদের দেখো কি কি রয়েছে, জাজমেন্টাল স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং এবং কনভেনিয়েন্স স্যাম্পলিং। এই যে চারটে অপশন রয়েছে তার মধ্যে কোন মেথডটা বেসড অন প্রবাবিলিটি? আমরা বুঝতেই পারছি প্রবাবিলিটির মধ্যে পড়ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা, তাই না? আর বাকিগুলো কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে, জাজমেন্টাল, কোটা, কনভেনিয়েন্স প্রত্যেকটাই হচ্ছে নন প্রবাবিলিটি। কিন্তু এখানে প্রশ্ন বলেছে বেসড অন প্রবাবিলিটি, সেই কারণে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। চলে আসবো 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন রয়েছে, স্নোবল স্যাম্পলিং ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং এ স্যাম্পল ইউজিং। আমরা স্নোবল স্যাম্পলিং এর ক্ষেত্রে যে প্রসেসটা ইউজ করছি সেটা কি রকম প্রসেস? নেটওয়ার্ক, গ্রুপস, স্নোবলস, আর 4 নাম্বার বলছে কম্পিউটার প্রোগ্রামস। তাহলে কি রকম? আমরা এক্ষেত্রে নেটওয়ার্ক, এই যে চেন মার্কেটিং এর কথা বলেছিলাম স্নোবল স্যাম্পলিং এর ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে স্নোবল স্যাম্পলিং ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং এ স্যাম্পল ইউজিং নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্ক দ্বারাই বা নেটওয়ার্কের মাধ্যমেই স্নোবল স্যাম্পলিংটা করে থাকি। চলে আসবো 11 নম্বর প্রশ্নে। স্নোবল স্যাম্পলিং টেকনিক ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ। স্নোবল স্যাম্পলিং টেকনিক এটা কিসের মধ্যে পড়ে, কোন ক্যাটাগরির মধ্যে? 1 নাম্বার রয়েছে প্রবাবিলিটি স্যাম্পলিং,
2 অপশন নন প্রবাবিলিটি, 3 র্যান্ডম স্যাম্পলিং এবং 4 হচ্ছে কোটা স্যাম্পলিং। তাহলে বুঝতেই পারছো এর আগেও অনেকবার বললাম, অনেক প্রশ্নে এরকমই এসেছিল আমাদের যে কোনটা কার আন্ডারে পড়ছে। তাহলে স্নোবলটা আমাদের পড়বে 2 নাম্বার অপশন নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে। বাকিগুলো কিন্তু দেখো প্রবাবিলিটির মধ্যে। এই যে প্রবাবিলিটির মধ্যে কোনগুলো পড়ছে, প্রবাবিলিটির মধ্যে র্যান্ডম পড়ছে, কোটা পড়ছে, এগুলো প্রত্যেকটাই আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যেই পড়ছে। ঠিক আছে, তো কোটাটা যদিও আমাদের নন প্রবাবিলিটির মধ্যেই পড়ে। ঠিক আছে, এখানে দেখো স্নোবলটা বলেছিল, ঠিক আছে, স্নোবলটা বলেছিল, সেই জন্য আমরা এটাকে স্নোবলটাকে নন প্রবাবিলিটির মধ্যে ফেললাম 2 নাম্বার অপশনের মধ্যে। কোটা কি, কোটাও কিন্তু নন প্রবাবিলিটি। ঠিক আছে, কোটাও হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে, আর র্যান্ডমটা প্রবাবিলিটির মধ্যে পড়ছে। প্রশ্নে যেহেতু স্নোবল বলা হয়েছিল সেই জন্য আমরা এটাকে নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা হিসাবে ধরলাম। ঠিক আছে, 2 নাম্বার। এবার 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্যাম্পলিং মেথডস ইনভলভস ডিভাইডিং দ্য পপুলেশন ইনটু সাবগ্রুপস অর স্ট্র্যাটা দেন র্যান্ডমলি সিলেক্টিং ইন্ডিভিজুয়ালস ফ্রম ইচ স্ট্র্যাটাম। অর্থাৎ প্রথমে আমরা কি করছি, পপুলেশনটাকে ডিভাইড করছি বিভিন্ন সাবগ্রুপে অর স্ট্র্যাটা, বিভিন্ন স্তরে ভাগ করছি, তারপর সেখান থেকে র্যান্ডমলি ইন্ডিভিজুয়ালটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তাহলে সেটাকে আমরা কি ধরনের স্যাম্পলিং প্রসেস বা টেকনিক বলছি? দেখো প্রথমেই আমাদের 1 নাম্বার অপশন দিয়েছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, 2 নাম্বার অপশন স্নোবল স্যাম্পলিং, 3 নাম্বার কোটা স্যাম্পলিং এবং 4 নাম্বার কনভেনিয়েন্স স্যাম্পলিং। তাহলে 12 নাম্বারটা দেখে আমি সহজেই বুঝতে পারছি স্ট্র্যাটার কথা আসলে আমাদের উত্তর হয়ে যাবে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটা অর্থাৎ স্তর, স্তর হিসাবে যখন আমরা ভাগ করছি বা সাবগ্রুপস হিসাবে যখন ভাগ করছি তখনই সেটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে পড়ছে। যেখানে আমরা পপুলেশন যদি হেটেরোজেনাস বা ভিন্নধর্মী হয়ে থাকে তখনই কিন্তু আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংটা ইউজ করে থাকি। 13 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, which of the following sampling techniques involves selecting individuals who are readily available without any consideration for their representativeness of the larger population। অর্থাৎ এখানে বলা হচ্ছে কোন স্যাম্পলিং টেকনিকটা ইনভলভ হচ্ছে সিলেক্টিং ইন্ডিভিজুয়ালস হু আর রেডিলি অ্যাভেলেবেল, অর্থাৎ যারা আমাদের সামনে উপস্থিত আছে, অলরেডি অ্যাভেলেবেল আছে, এবার আমরা সেটাকে কাকে নেব না নেব উইদাউট এনি কনসিডারেশন আমরা একটা বড় পপুলেশনকে সেখান থেকেই স্যাম্পলিং এর আওতায় নিয়ে চলে আসছি। এই ধরনের স্যাম্পলিং কে আমরা কি বলছি? ঠিক আছে, তাহলে অপশন হিসাবে রয়েছে স্নোবল স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এবং কনভেনিয়েন্স স্যাম্পলিং। তাহলে আমরা এটাকে কি ধরনের স্যাম্পলিং বলবো? কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 এর উত্তর হবে কনভেনিয়েন্স স্যাম্পলিং। ঠিক আছে, লাস্ট যে অপশনটা রয়েছে 4 নাম্বার কনভেনিয়েন্স স্যাম্পলিং, যেটাকে আমরা অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং বা ইনসিডেন্টাল স্যাম্পলিং নামেও চিনে থাকি। ঠিক আছে, যখন আমাদের সামনে অনেকটা পপুলেশন উপস্থিত আছে বা যারা উপস্থিত আছে তারাই আমার স্যাম্পলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে উইদাউট এনি কনসিডারেশন, সেক্ষেত্রে আমরা সেটাকে কনভেনিয়েন্স স্যাম্পলিং বলছি। 14 নম্বর প্রশ্ন রয়েছে, এ কলেজ প্রিন্সিপাল কন্ডাক্ট অ্যান এথনোগ্রাফিক প্রোব ইনটু দ্য প্রবলেমস ফেসড বাই ট্রাইবাল স্টুডেন্টস, হুইচ মেথড অফ স্যাম্পলিং উইল বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। একজন কলেজ প্রিন্সিপাল কি করতে চায়, কন্ডাক্ট এ এথনোগ্রাফিক প্রোব ইনটু দ্য প্রবলেমস ফেসড বাই ট্রাইবাল স্টুডেন্ট। যারা ট্রাইবাল স্টুডেন্ট রয়েছে তার কলেজে, তারা যে একটা গোষ্ঠীগত দিক দিয়ে সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে একজন প্রিন্সিপাল কি ধরনের স্যাম্পলিং টেকনিক ইউজ করবেন বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে ওনার জন্য যে স্যাম্পলিং টেকনিকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনটা হতে পারে? অবশ্যই 3 নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ক্লাস্টার স্যাম্পলিং, মানে যেটাকে আমরা এরিয়া স্যাম্পলিংও বলে থাকি। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে ক্লাস্টার অর এরিয়া স্যাম্পলিং। তাহলে অপশন আমাদের এটা 3 নাম্বারটা হবে। র্যান্ডম, স্ট্র্যাটিফাইড, সিস্টেমেটিক কোনোটাই হবে না, যদিও প্রত্যেকটাই আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যেই পড়ছে, কিন্তু এক্ষেত্রে ক্লাস্টার অর এরিয়া স্যাম্পলিংটাই হবে সঠিক উত্তর। এবার চলে আসবো আজকের ভিডিওর লাস্ট প্রশ্নে, 15 নাম্বার প্রশ্নে। দেখো লাস্ট কোশ্চেন রয়েছে, when a sample is chosen because it is available to research it is known as। অর্থাৎ একটা স্যাম্পল আমরা চুজ করছি কেন? বিকজ ইট ইজ অ্যাভেলেবল টু দ্য রিসার্চ।
অ্যাভেলেবেল আছে রিসার্চারের কাছে, তাহলে সেটা কি ধরনের স্যাম্পলিং হবে? এই যে একটু আগে আমি বললাম যে আমার সামনে যারা উপস্থিত আছে বা অ্যাভেলেবেল আছে বা যারা রিপ্রেজেন্টেটিভ হিসাবে রয়েছে, তাদের কাছ থেকেই আমি ডেটাটা কালেকশন করে নিচ্ছি, সেক্ষেত্রে সেটাকে কি ধরনের স্যাম্পলিং টেকনিক বলবো। দেখো অপশন রয়েছে প্রবাবিলিটি স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং এবং অবজেক্টিভ স্যাম্পলিং। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে অপশন 2 কনভেনিয়েন্স স্যাম্পলিং, যেটা অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল স্যাম্পলিং নামেও পরিচিত, তাই তো? তাহলে এই ছিল আজকে আমাদের মোট স্যাম্পলিং থেকে 15টা প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এই প্রশ্নগুলো সম্পর্কে কোনো রকম কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। এবং কেমন লাগলো আজকের এই স্যাম্পলিং এর ভিডিওগুলো বা স্যাম্পলিং এর কোশ্চেন্স গুলো, এমসিকিউ গুলো, সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। তো এরপর তোমরা নেক্সট কোন টপিক থেকে এমসিকিউ চাচ্ছ, সেটাও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। এবং তোমাদের পরিচিত যারা নেট এবং সেট এক্সাম দিচ্ছে, তাদের মধ্যে এই ভিডিওর লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিও, তারাও যাতে ভিডিওটা দেখে একটু উপকৃত হয়। এবং তোমরাও লাইক করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবে। ঠিক আছে, তো চলো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।